তো তারপর কি অবস্থা ডেস্টিনির ফারুকেরা? কি কি অবস্থা আপনাকে? শরীরটা ভালো তো, মনটা ভালা? ফ্ল্যাট ফ্ল্যাট বেচা চলতেছে তো? সেটে লাইট টাইট লাগাইতেছেন তো? হ্যাঁ, যাই হোক, চালাই যান, চালাই যান, চালাই যান। তো আজকের এই বিষয়টা, এই যে আপনারা যেটা দেখলেন আজকের আলোচনার বিষয়, আগিলা গো আগিলা, আগে বালা আছিলা, তো এটা আবার কি? এটা নিয়ে হয়তো ভাবতেছেন যে এটা আবার কি বিষয়। তো একটু আলোচনা করি, আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। মূলত মানে বিষয়টা হচ্ছে, এই বিষয়টা বুঝতে গেলে আপনাদের আগে একটা গল্প শুনতে হইব। সময় আছে তো আপনাকে? তা আচ্ছা, তাহলে সময় থাকলে 2-3 মিনিটে ছোট্ট একটা গল্প শোনাই আপনাকে। এক বেড়ার এক বউ আছিল আর কি। তো বেটার এই বউ সুখী না, মানে সংসারে সুখী না। কেন? কারণ বেটার টাকা টুকা ভালো নাই, ইনকাম নাই, বউরে নাকি মন মতো খাওয়াইতে পারে না আর কি। তো একদিন, 2 দিন, 3 দিন যায়, এরকম করতে করতে, এরকম করতে করতে আমাদের পরেশ ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম, সালাম দিছেন। হ্যাঁ দাদা, ওয়ালাইকুম সালাম। আপনার এআই গুলা দেখতেছি দারুন, আজকে আরেকটা এআই দিছেন কঠিন, ওই বাটপারে নিয়ে দারুন একটা এআই দিছেন, ধন্যবাদ পরেশ ভাই। যাক, যে আলোচনায় ছিলাম আর কি। তো ওই বেডি সুখী না আর কি। হ্যাঁ, আপনার ধরেন সংসার করে সুখী না। তো এক পর্যায়ে কি হলো, হ্যাঁ ওই বেডি কি করলো, ওই বেডারে তালাক দিয়ে দিল। ওই বেডারে তালাক দিয়া এইবার নতুন আর এক বেটারে বিয়ে করলো। তো তো এই যে নতুন আরেক ব্যাটারি বিয়ে করছে, বিয়ে করার পরে এখানে সংসারে ঠিকঠাক মতো মানে শুরু করছে সংসার নতুন। আমাদের গাইবান্ধার, আচ্ছা, গাইবান্ধার খোকন ভাই লিখছেন, সময় মতো লাইভে উপস্থিত হতে পেরে ভালোই লাগলো। হ্যাঁ খোকন ভাই, ধন্যবাদ। আমাদের চট্টগ্রামের প্রদীপ কান্তি বড়ুয়া দাদা লিখছেন, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ দাদা, আলহামদুলিল্লাহ। যাই হোক, যেটা কইতেছিলাম আর কি, মানে ওই যে আগের সংসারে তালাক দিয়ে দিছে আর কি ওই বেডি। কারণ কি, ওই সংসার ভালো না। তো নতুন আরেক সংসার, নতুন আরেক বেটারে বিয়ে করছে। আমাদের সিলেট জেলা কোঅর্ডিনেটর ডেডিকেটেডলি কাজ করতেছেন আমাদের জুবায়ের ভাই, সালাম দিচ্ছেন এবং কুশল বিনিময় কেমন আছেন জিজ্ঞেস করছেন। জি জুবায়ের ভাই, ভালো আছি। যাই হোক, তাহলে দেখেন যেই গল্পটা কইতেছিলাম, তো আগের ঘরে বিয়া কইরা ওই বেটি তো সুখী না। তো ওই আগের ঘরের জামাইরে ছেড়ে দিয়া এবার নতুন আরেক জায়গায় আরেক বেটারে বিয়া করছে। তো আগের জামাই তো তারা মোটামুটি খাইতে দিত, পড়তে দিত, হয়তোবা আর্থিক ভাবে একটু দুর্বল ছিল, এই আর তো কিছু না। এখন নতুন যেই বেটারে বিয়া করছে, ওই বেটায় ওরা এখন খাওয়ানি দেয় না। এবং শুধু তাই না, কথায় কথায় ধরেন মারে। তো ওই পরিস্থিতি দেখা এই যে যেই বেটি, হ্যাঁ মনে মনে ভাবতেছে যে আগের জামাই তো ভালো আছিল। তো ওই তখনই সে মনের দুঃখে কইতেছিল আর কি, যে আগিলা গো আগিলা, আগে বালা আসিলা। তো তো আজকের আলোচনার বিষয়বস্তুর মিলটা বুঝতে পারছেন তো? তো এটা হলো আজকের আলোচনার যে বিষয়টা, এটা একটা গল্প দিয়া বুঝাইলাম। এবার আসেন কাকারে দিয়া বুঝাই, আমগো কাকা, আমার প্রিয় মহব্বতের কাকারে দিয়া বুঝাই। হের অবস্থা হয়েছে এই দশা। এই বাটপারে এখন কি কইতেছে জানেন? মনে মনে কইতেছে, আহারে আহারে, আগিলা গো আগিলা, আগেই তো ভালো আছিলা। আপনারা খেয়াল করে দেখেন, এ যতগুলা উল্টাপাল্টা কাজ করছে সবগুলাই কিন্তু একদম কঠিন ভাবে ধরা গেছে। আপনারা খেয়াল করে দেখেন, 2020 সালের তলবি সভার থেকে শুরু করে এর আকপর মিলাইয়া আপনারা একটু দেখেন। 2020 সালে যখন তলবি সভা আমাদের হইল, হওয়ার পরে এই বোর্ডে কারা কারা ছিল? আমাদের নাইম ভাই সুইডেন থেকে যুক্ত হয়েছেন। জি নাইম ভাই, আপনার ধন্যবাদ। আর এই যে আরেকটা গাঞ্জাখোর পাওয়া গেছে, এটা হলো যে বাটপাড়ের হোগা চাটে, ওইটারে লাত্তি উষ্টার উপরে রাখবেন। ওইটা হইল যে নারায়ণগঞ্জ থাকে আর কি, সায়েম কাজী, এটারে যথাসময়ে ধরা হবে। তুই রেডি থাকিস, বাঞ্চত তুই রেডি থাকিস, সায়েম কাজী তোরে কই আর কি।
যাই হোক, তাহলে যেটা কইতেছিলাম, তো এই বাটপারে 2020 সালে তলবি সভার যে বোর্ডটা হইলো, এই তলবি সভার বোর্ডটাই তো আগে ভালো ছিল। তো বাটপার এখন কইতেছে, মনে মনে কইতেছে আগিলা গো আগিলা, আগেই ভালো আসিলা। 2020 সালে যে তলবি সভাটা হয়েছিল, তলবি সভা হওয়ার পরে আমাদের কোম্পানির 9 জন শেয়ার হোল্ডারের সমন্বয়িত একটা বোর্ড হইলো। তার মানে কি, এখানে বাইরের কেউ ছিল না, এই 9 জন শেয়ার হোল্ডারের সমন্বয়। তাহলে ওই আগের বোর্ডটাই যদি থাকতো, ওই আগের বোর্ডটা থাকলে এই বাটপারে ধরেন জেল থেকে বাইরেছে, বাইরে হওয়ার পরে ওই 9 জন শেয়ার হোল্ডার এরা তো তার কাছের লোক, তাহলে এগুলোকে ঘুটুঘাটু কইরা চিপা দিয়া বোর্ডে ঢুকে যেতে পারতো। তাহলে দেখেন, হ্যাঁ নিজের ফাঁদে নিজেই পড়ছে। 2020 সালে তলবি সভা হওয়ার পরে এই বাটপার, ওই যে আরেক বাটপার সিরামনির, ওইটারে দিয়া আপিল করাইলো এই তলবি সভার বোর্ডের বিরুদ্ধে, এটা যেন বোর্ড বাতিল করে যেন ডেস্টিনি অবসায়ন করে দেওয়া হয়। তো এই বালপাকনামি করে এই বাটপারে এই আপিলটা যখন করাইছে, করানোর পরে রাষ্ট্র এবার কি করছে, 173-22 রায় দিয়ে দিছে। আমাদের গাইবান্ধার খোকন ভাই লিখছেন, কাকারে নিয়ে আর পারি না, আর পারি না, শেষ পর্যন্ত ভাতের হোটেল বসে গিয়ে শেষ। হ্যাঁ, ভাতের হোটেলের আড্ডাটা এখন আর নাই আর কি। মোবারক ভাই লিখছেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই। আমাদের টাঙ্গাইল থেকে আমাদের তৌহিদি ভাই, আমার হাজতমেট, মানে ওই যে 12 সালের 11ই অক্টোবর এই বাটপারের পক্ষে যখন আমরা মানববন্ধন করে পরে আমি আর আলো এই যে এই তৌহিদি ভাই পুলিশের হাতে কট খাইছিলাম, শাহজাহান শাহবাগ থানায় ছিলাম আর কি। যাই হোক, তহিদ ভাই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম। আমাদের পরেশ ভাই লিখছেন, ইউনুস মিয়া নাকি আইনের লোক, উনি গতকাল লাইভে বর্তমান বৈশাখীর বোর্ড মেম্বারদের হুমকি দিয়েছে দেখলাম। ওরে উল্টাইতে দেন, ওই ওই কোন মানে বালের আইনজীবী, ওইটা সময় মতো দেখা যাবে না, সমস্যা নেই। এই তো আমাদের গজারি সাইফুল ভাই এসে পড়ছেন। আমাদের গজারি সাইফুল বলতে সাইফুল ভাই মানে কাঠের ব্যবসা করে আর কি, তো ওনারে সাইফুল ভাই লেখছেন, রফিকুল বাটপার ধরা খেয়ে গেছে, প্রশান্ত বাবুর পিছে লেগে নিজে ল্যাংটা হয়ে গেছে। হ্যাঁ ভাই সাইফুল ভাই, যাই হোক, আপনি তো কাঠের ব্যবসা করেন, আপনি তো আবার গজারি গুজারি বিক্রি করেন, তো যাই হোক, গজারি লাগলে আমরা আপনার অর্ডার দিব মনে, সমস্যা নাই। আপনি নাম করে চালান দিয়েন, অসুবিধা নেই। আমাদের আলম তৌহিদি ভাই টাঙ্গাইলের সালাম দিচ্ছেন, জি ওয়ালাইকুম সালাম ভাই। তো যাই হোক, যে গল্পটা কইতেছিলাম, তাহলে দেখেন ওই যে সেই মানে অসুখী যে বউয়ের একটা গল্প কইলাম, ওইটার মতো ওই বাটপারের অবস্থা এখন এটা। হ্যাঁ, এখন কইতাছে আগিলা গো আগিলা, আগে বেলা আসিলা, আগিলা গো আগিলা, আগে বেলা আসিলা। নাইম ভাই লিখছেন সুইডেন থেকে, নাইম ভাই লিখছেন, ভাই 170 কোম্পানির কি হইবো? ভাই এগুলো হইলো কাকার মানে জারজ পোলাপাইন, জারজ পয়দা হুয়া। ওই যে ধরেন পরকিয়া কইরা জারজ সন্তান পয়দা করলে যেটা হয়, স্বীকৃতিও দিতে পারে না, আবার বাদও দিতে পারে না। এখন কাকার ওই 170টা কোম্পানির এই দশা হয়েছে আর কি। নূরে আলম তহিদি ভাই লিখছেন, সবই মনে আছে আপনার? ভাই মনে থাকবো না, এটা একটা কথা কইলেন আপনি। আমি এক লগে আম করে ধইরা গাড়িতে উঠাইলো প্রেস ক্লাবের সামনে থেকে। এরপরে আমগো ওই যে এই খিলগাঁওয়ের আরেক ভাই ছিল সুমন ভাই, সুমন ভাইরে বাড়ি দিয়া হাত হাত ফাটায় ফেলাইলো, হাড্ডি ভেঙে রক্ত বার হয়ে গেল, সবই মনে আছে ভাই। যাই হোক, ঢাকাইলে ফোন দিয়েন আলম ভাই, ঢাকাইলে ফোন দিয়েন। তো যাক, ওই অসুখী বেডির যেরকম আগিলা গো আগিলা, আগে বেলা আসিলা, ওইটা লোক এখন দিতেছে। তো ওই কাকার অবস্থা হয়েছে ওইটা, হ্যাঁ এখন ভাবতেছে আরে আগেই তো সব ভালো আছিল। তো ওই তলবি সভার বিরুদ্ধে আপিলটা না করলে পূর্বের 9 জন শেয়ার হোল্ডারের সদস্য সমন্বয় যে বোর্ড, ওইটাই থাকতো, এবং এই বাটপারে জেল থেকে বাইরে খুব ইজিলি চামে বোর্ডে ঢুকে যেতে পারতো। কিন্তু ওই যে বালপাকনামি করছে, কইরাছে আপিল করছে, আপিল করার পরে রাষ্ট্র কি করছে, যা বাবা এবার 173-22 রায় দিয়ে দিছে, দিয়া রাষ্ট্রীয় আরো কিছু লোক দিয়া দিছে। তো এবার হয়েছে নি ভালো, বেশি বুঝতে বেশি পাকনামি করে কি হয়েছে বুঝছেন তো। তো এটা গেল 2000 লিমিটেডের ইস্যু। এবার আসেন বৈশাখীর ইস্যুতে যাই। বৈশাখী আমগো চাপাই নবাবগঞ্জের ডেডিকেটেড পিএইচডি আমগো লিডার মনির ভাই লিখছে, পুরোটাই এই বিচি আটকে গেছে দালাল গোষ্ঠীর, মাল্টিপারপাসের টাকা আপডেটের নামে 1100 টাকা করে নিচ্ছে। ও আচ্ছা, তাহলে 100 টাকা আর একটু বাড়ছে মাসাল্লাহ, আগে ছিল 1000, এখন আরো 100 বাড়াইয়া 1100 করছে না। এই বাটপারেরা বাটপারি করতেই আছে, যাই হোক করতে থাকুক। মাল্টিপারপাসের রায়ের হাইকোর্ট এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত হইল অবসায়ন। যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে মাল্টিপারপাসের এই অবসায়নের সিদ্ধান্ত উইথড্র না হবে, মাল্টিপারপাসের ব্যাংক অ্যাকাউন্ট খোলা না হবে, এই লেনদেন করতেছে, এই লেনদেনেরই তো কোনো বৈধতা নাই। এগো কোনো পেমেন্ট গেটওয়ে আছে মাল্টিপারপাসের? কোনো পেমেন্ট গেটওয়ে করছে? বাটপারেরা ব্যক্তিগত মোবাইলে টাকা নিতেছে। যাক,
এগুলোর কিছু পরিচিত লোক আছে, এখন কি কম এগুলোর লোক একসাথে কাজ করছি, নাম কইতে যাই আসলে বিবেকে বাদে, একসাথে কাজ করছি অনেক দিন। যাক, এগুলা ব্যাপারে আপনারা সতর্ক থাকেন আর কি। ব্যক্তিগত কোনো অ্যাকাউন্টে লেনদেন না করাটাই উত্তম। কোম্পানির অ্যাকাউন্ট বন্ধ, এখানে আবার লেনদেন ফেনদেন কি করতেছে বাটপারেরা। যাক, তো বৈশাখীর ক্ষেত্রেও কিন্তু বাটপারের একই দশা হয়েছে। ওই যে ডেস্টিনি 2000 লিমিটেডের তলবি সভার বিরুদ্ধে আপিল করে যেরকম যে বাঁশ বড় ডাকাইছিল, তখন বৈশাখীর বিরুদ্ধে হের বাম্বু আর মোড়া গেছে। কি হয়েছে জানেন? মানে বৈশাখীতে হের প্রশান্ত আব্বারে বাদ দেওয়ার লেগে আপিল করছিল। তো ওকে ফাইন, ভেরি গুড, রাষ্ট্র বলছে ওকে ফাইন, চমৎকার, আপিল যেহেতু করছেন। আমি একটা গল্প কইছিলাম একবার আপনার করে, যে জুডিশিয়ারি সিস্টেমটা হইতেছে অত্যন্ত মানে টেকনিক্যাল একটা ইস্যু। এখানে আপনি যত বেশি পাকনামি করবেন তত বেশি ধরা খাইবেন। ওই যে একটা ওই দরবেশের উদাহরণ দিছিলাম না, যে এক দরবেশের কাছে এক মুরিদ গেছে, যে কয় বাবা, কয় 111, কয় বাবা, কয় 222, তো আবার কয় বাবা একটু কমান, কয় 333, কয় বাবা আর একটু কমান না, কয় 444, তো এবার আবার কয় বাবা আর একটু কমান, কয় 555। মানে বাবার কাছে যে যত কথা ঘুরাইবেন তত কিন্তু দাম বাড়তে থাকবো। তো শেষমেশ কি হয়েছে, ওই দরবেশে 555 টাকা দিয়ে আইছে, কারণ আরো কথা কইলে 666 হইব, আরেকবার কথা কইলে 777 হইব। তো তো হাইকোর্টের যে ব্যাপার যেগুলো আছে, হাইকোর্টের ব্যাপার বা অন্যান্য যে ব্যাপার, এগুলো আসলে এরকমই। এগুলোর ক্ষেত্রে মূল বিষয় যেটা হয় যে আদালত বা রাষ্ট্র আপনাকে একটা সিদ্ধান্ত দিয়ে দিছে, আপনি যখন পাকনামি করবেন তখন সিদ্ধান্ত এমনভাবে দেওয়া হবে, আপনার এই পাকনামির খেসারত আপনাকে দিতে হবে। তো বৈশাখের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, ধরেন ওইখানে আপনার প্রশান্ত বাপরে সরাইতে গিয়া আরো 7 জন অশান্ত আইয়া ঢুকছে, মানে রাষ্ট্রীয়ভাবে আরো 7 জন লোক আইসা ঢুকছে। মানে কি, এক প্রশান্তর লাত্তিউসটা খেয়ে কাকার পেট ভরে না আর কি। এর লেগে এবার সে আরো মানে 7 জনের লাত্তি খেয়ে এবার এর মজা লাগবো আর কি। তো এখানে যে জিনিসটা হয়েছে দেখেন, মানে রাষ্ট্র কোনো যেই সিদ্ধান্তই দিঘের পছন্দ হয় না, এই বাটপারের পছন্দ হয় না। তলবি সভা করলো, পছন্দ হয় না, আপিল করলো। কি করলো, তলবি সভার যখন আপিল করলো, রাষ্ট্রগুলো আচ্ছা ঠিক আছে ওকে ফাইন, তোমার থেকেও কিছু লোক নিলাম, আগের তলবি সভার 9 জনরেও নিলাম, রাষ্ট্র থেকে আরো 6 জনরে দিলাম, দিয়া 19 জনের ভোট করে দিল 2000 লিমিটেডের। সেটাও আর ভাল লাগে না, আবার এটারে আপিল করলো। এটারে আপিল করেও হিসাব মিলাতে পারলো না, পরে আপিল তো আর টিকলো না। বৈশাখীর যে বোর্ড আদালত করে দিল, সেটাও আর পছন্দ হয় না, হ্যাঁ আবার আপিল করলো। আপিল করার পরে এখন রাষ্ট্র আবার ভোট করে দিল, এই যে নতুন আরো 7 জনরে ঢুকাইয়া, এটাও আর ভাল লাগে না, এটার বিরুদ্ধে আবার আপিল করছে। মানে দেখছেন তো, এই বাটপারের কাজই হইল ডেস্টিনি রিলেটেড যে কোনো কার্যক্রম এটা যেন স্বাভাবিকভাবে আগাইতে না পারে, ওর কাজই হলো এটা। আজকে দেখেন আমাদের এক পিএইচডি, খুলনার পিএইচডি, এই যে আব্দুল হালিম মোরাল ভাই মারা গেল ক্যান্সারে আক্রান্ত হইয়া। ওনার বেহেস্ত, আল্লাহ ওনার বেহেস্ত নসিব করুক, ওনার রুহের মাগফিরাত কামনা করতেছি। এই যে একের পর এক পিএইচডি ডায়মন্ড, পিএইচডি এক্সিকিউটিভ বিনিয়োগকারীরা চলে যেতেছে, এই বাটপারের এই ব্যাপারে কোনো হেডেক আছে? এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা আছে? এই বাটপারের বাচ্চা আছে ওর পদ পদবি আর ওর এই বালসাল নিয়ে। বুঝতে পারছেন বিষয় যেটা? এই মানে বিনিয়োগকারীরা বাঁচলো না মরল, বিনিয়োগকারীরা খাইলো না না খাইলো, ডিস্ট্রিবিউটররা টাকা পাইলো কি না পাইলো, এগুলা নিয়ে এই বাটপারের কোনো হেডেক নাই। ওর কাজই হইলো ক্ষমতা, ওর চাওয়া হইলো ক্ষমতা, পদ পদবি, এই হইলো এর কাম, এই হইলো এই বাটপারের কাম। মাল্টিপারপাসের দায়িত্ব নিয়ে 17-18টা মানে মিটিং করছে। ওই যে ভাবছো দেয়া অনেক সময় অনেক কিছু কইছে, আমারে দায়িত্ব দিলে আমি টাকা ফেরত দিয়ে দিব, আমারে দায়িত্ব দিলে আমি 2 মাসের মধ্যে টাকা ফেরত দিব। এই বাটপার, 2000 লিমিটেডের তোর দায়িত্ব দিয়ে লাভ কি? টাকা কি 2000 ফেরত দিব? টাকা ফেরত দিব ডেস্টিনি মাল্টিপারপাস, আর টাকা ফেরত দিব ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন। তো মাল্টিপারপাসে তো তোরে সিইওর দায়িত্ব দেওয়া হয়েছে, তুই তো 17টা বোর্ড মিটিংও করছস, এই ব্যবস্থাপনা কমিটির মিটিং করছস, কি বাল ফালাইছস? মাল্টিপারপাসের টাকা ফেরত দিতে পারছস? উল্টা তোর টাকা নিতেছস। যাই হোক, বুঝতে পারছেন? মানে রাষ্ট্র তারে যত আইনি যত রায় দেয়, কোন রায় হের পছন্দ হয় না। মানে হের কথা হইলো আমি আর মামু আমরাই খামো, মানে হেরে একেবারে সব তুলাইয়া হেরে খাওয়াই দিতে হবে, হের হাতেই সব দায়িত্ব দিতে হবে, তাইলে সব ঠিক আছে, আর নাই তো কোনো কিছু ঠিক নাই। এই বাটপারের অবস্থা দেখছেন? মানে
রাষ্ট্র যেই রায় দেয় খালি আপিল, খালি আপিল। আপিল যদিও টিকে না, ওই যে 2000 লিমিটেডের তলবি সভার বিরুদ্ধেও তো আপিল করছিল, ওই আপিল টিকছে? টিকে নাই। এই 173-এর 22-এর ফান্দে পড়ছে এই বাটপার। তো সেম ভাবে এই যে বৈশাখীর বিরুদ্ধে এখন আবার আপিল করছে না, মানে ওই যে রায় দিছিল বৈশাখীর 7 জনকে নতুন ভাবে নিয়ে যে রায় দিছে নতুন বোর্ড, এটার বিরুদ্ধে যে আবার যে ঘুটুপুটু করতেছে, এখানে দেখবেন আবার কট খাইব। মানে ওরে কইছিলাম যে কাকা, আরে কইছিলাম কিন্তু যে বেশি লড়েন না, আপনি আছেন চোরাবালির মধ্যে, চোরাবালিতে যত লড়বেন তত হান্দাইবেন। তো এই বাটপারে আমাকে কথা শুনে না, হ্যাঁ শুনে আর ওই যে ভুট্টো সাহেবের কথা শুনে লড়ে আর ভিতর থেকে হান্দায়, লড়ে আর ভিতর থেকে হান্দায়। লন্ডন থেকে আমাদের মনির হোসেন শেখ ভাই দেখতেছেন, ধন্যবাদ মনির ভাই। আপনি লন্ডন থেকে কাজ শুরু করছেন, ওই দিনের জুম মিটিংয়ে শুনলাম, দেখলাম। এবং আপনি মনে হয় আমগো কমরেডের অ্যাসোসিয়েট, আমগো কমরেড জনাব আশরাফুল আমিনের অ্যাসোসিয়েট মেবি আপনি, ধন্যবাদ। খলিলুর রহমান ভাই, এই যে মোরল ভাইয়ের জন্য অনেক কষ্ট লাগে বলতেছেন, কি কমো ভাই, এই যে এই গত 4-5 মাস ধরে হাসপাতালে থাকতে থাকতে ক্যান্সারে ভুগতে ভুগতে লোকটা বিদায় নিল। এই বাটপাড়ার বাচ্চারা, এই ডিস্ট্রিবিউটরদের এই কষ্ট দুর্দশা নিয়ে আর কোনো মাথা ব্যথা তো নাই। মনির ভাই লিখছেন, স্বপ্ন শহরে 1600 টাকা দিয়ে ফ্ল্যাট বুকিং 2032 সালে। স্বপ্ন শহরে 1600 টাকা দিয়ে ফ্ল্যাট বুকিং 2032 সালে ফ্ল্যাট বুঝিয়ে দেবে। 2032 সালে কি, এখন কত সাল ধরেন, এখন চলতেছে কত, 2025, 26, 27, 28, 29, 32, 32 কেন, ওই 42ও ফ্ল্যাট বুঝাই দিব না। এই বাটপারের কাজই হলো মানুষের কাছ থেকে এক একটা প্রজেক্ট দেখায় টাকা নেওয়া। খেয়াল করে দেখেন 2012 সালের পর থেকে যা যা করছে, এগুলার কোনো হিসাব আছে? এই যে 100 টাকায় 200 টাকা, মানে যত টাকা বিনিয়োগ করবেন ডাবল। প্রজেক্ট 100+, যে টাকা নিছিল এই টাকার সুরাহা হয়েছে? হয় নাই। কোশেয়ারের টাকার সুরাহা হয়েছে? হয় নাই। ডিটুকে অ্যাসোসিয়েটস এর টাকার কোনো সুরাহা হয়েছে? হয় নাই। স্বপ্ন শহর দেখেন, স্বপ্ন শহরের কাছ থেকে, জাগো কাছ থেকে টাকা নিছিল, এখন টাকা কি ফেরত দিছে? ফেরত তো দেয় নাই, বরং উল্টা এখন আরো প্যাকেজ বানাইছে 16,000 করে আর তোমরা দাও। মানে এর কাজ হলো আনিস, হলো আনিস কোম্পানি, এর কাছ থেকে কেউ টাকা নেয় না, খালি হেরা খালি সবাই দিতে হইব। তো এই যে দেখেন একের পর এক 170টা যে কোম্পানি করছিল, এগুলার কোনো সুরাহা হয়েছে? সুপারিয়র 100 টাকায় 1800 টাকা লাভ দিব, এগুলা দিছে? তো এই বাটপারে যে কইতেছে এখন আবার 32 সালে ফ্ল্যাট বুঝাই দিবে, ওর এই সবই হলো ভাই বাটপারি আর ধান্দাবাজি। এখন যেগুলা যদি মানে কেউ যদি এখন টাকা পয়সা দিয়া মারা খাইতে চায়, খা এগুলা। সাইফুল ভাই লিখছেন, বরিশাল থেকে, অপেক্ষা করেন রফিকের দালাল রাই রফিকরে জুতা দিয়ে পিড়াইব। ভাই আপনার সাথে আমি পুরো পুরো একমত। আমগো কিছু কওয়া লাগবে না। ওর যে টাকা পয়সা জাগো কাছ থেকে লিছে, যারা জাগো কাছ থেকে টাকা পয়সা লিছে না, ওরাই ওরে জুতাইবো, আমগো কিছুই করা লাগবে না। ঠিক কইছেন। খোকন ভাই লিখছে, মুখ খুলে আর গোয়া মারা খায়। ভাই এই বাটপার তো আসলে বাটপারি, মানে তার প্রত্যেকটা কার্যক্রম আপনি হিসাব করে দেখবেন, ডেস্টিনির পক্ষের রাষ্ট্রীয় যে কোনো রায়ের বিরুদ্ধে আপিল করাটাই হইল এর কাজ। এনিওয়ে, সুইডেন থেকে নাইম ভাই আরেকটা কমেন্ট করছেন, যোগ্য ও নির্ভীক সাংবাদিক খালিদ মহিউদ্দিনের মতো ব্যক্তিদের বৈশাখী মিডিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানাচ্ছি। সত্য, ন্যায়, স্বচ্ছতা। হ্যাঁ, ওয়েল, তবে তারে নিয়ে অবশ্য কিছু বিতর্ক আছে নাইম ভাই। সে আবার ওই যে হাসিনার দালাল আর কি, আওয়ামীপন্থী বাটপার। তারপরে হয়তো সাংবাদিকতায় সে একটা এক্সাম্পল। এনিওয়ে, আশা করি আমাদের বর্তমান ম্যানেজমেন্ট বৈশাখীরে নতুনভাবে ঢালাইয়া সাজাইব, এটা আমাদের বিশ্বাস। তাহলে দেখেন, আমি যেই জিনিসটা আপনাদের বারবার বুঝাইতে চাইতেছি, ওর কাজই হইল কি জানেন? ওর কাজই হইল ডেস্টিনির যে কোনো পজিটিভ সিদ্ধান্তেও যদি রাষ্ট্রীয়ভাবে আসে, এটার বিরোধিতা করা। এবং আরেকটা জিনিস আপনাকে কই, আদালত থেকে যখন সম্পদগুলো অবমুক্ত করার আপিল সে করছে, সে তার ব্যক্তিগত নামে যে সম্পত্তিগুলো, ওইগুলো অবমুক্ত করার আপিল করছে জেল থেকে বারোয়া। আপনারা খোঁজ নিয়ে দেখেন, ডেস্টিনি 2000 লিমিটেডের নামে যে সম্পদ, বা ডেস্টিনির নামে যে সম্পদগুলো ছিল, এগুলা ছুটানোর জন্য সে আদালতে, অবমুক্ত করার জন্য আদালতে কোনো আপিল করে নাই। এবং দেখেন এখন এই ডেস্টিনি 2000 লিমিটেডের আলিস সেন্টারের এই যে কার্যক্রম, এগুলোর পিছনে সে কোনো টাকা পয়সা খরচ করতেছে? 1 টাকাও খরচ করতেছে না। ওই এই জায়গায় আমগো আলিস সেন্টারের দায়িত্বশীলরা, বিশেষ করে আমগো কমরেড জনাব আশরাফুল আমিন, উনি ওনার নিজের পকেট থেকে ওনার ব্যক্তিগত সম্পদ বেচা টেচা টাকা পয়সা দিয়ে এখন আলিস সেন্টারের খরচ মরচ চালাইতেছে। আর এই বাটপাড়ের বাচ্চা খরচ করতেছে স্বপ্ন শহরের পিছনে, ওই বাটপাড়ের বাচ্চা খরচ করতেছে ওই অমুক জায়গায় প্রোগ্রাম করে, তমুক জায়গায় প্রোগ্রাম করে। এ আবার হয়ে গেছে ডেস্টিনি প্রেমিক।
রৌফ ভাই লিখছেন, আসলে মনে হচ্ছে রফিকুল আমিন একটা ধান্দাবাজ। ভাই এখনো মনে করতেছেন, এখনো শিওর হন নাই? হয়তো কনফার্ম ধান্দাবাজ, মানে এখনো আপনি যদি কনফার্ম আপনি খেয়াল করে দেখেন রৌফ ভাই, আপনারা কই যে মাল্টিপারপাসের ব্যাংক অ্যাকাউন্ট মানে জব্দ করা, দেখেন ডেস্টিনি 2000 লিমিটেডকে সুনির্দিষ্টভাবে রাষ্ট্র ব্যবসা করার অনুমতি দিয়ে দিছে এবং ডেস্টিনির ব্যাংক অ্যাকাউন্ট আইনগতভাবে ওপেন করা হয়েছে, নতুন ব্যাংক অ্যাকাউন্ট, এবং ডেস্টিনির পেমেন্ট গেটওয়েও কিন্তু চালু করা হয়েছে এই যে সূর্যমুখী লিমিটেডের সাথে চুক্তিতে। তাইলে রাষ্ট্রীয়ভাবে সকল অনুমোদন সহকারে কাজ করার এই ফরম্যাটের কারণে ডেস্টিনি 2000 লিমিটেডে আইনগতভাবে লেনদেন করা যায়, এটা নৈতিকভাবে বোঝা যায়। কিন্তু দেখেন মাল্টিপারপাসের কোনো পেমেন্ট গেটওয়ে আছে? এই বাটপার কোনো অ্যাকাউন্ট খুলতে পারছে? পূর্বের কোনো জব্দ অ্যাকাউন্ট ওপেন হয়েছে? হয় নাই। টাকা পয়সা এগুলো লেনদেন করতেছে ব্যক্তিগত বিকাশে এবং ক্যাশ লেনদেন হইতেছে, অথচ যেখানে রাষ্ট্রীয়ভাবে এই মাল্টিপারপাসের ক্ষেত্রে অবমুক্ত হওয়ার আদেশ হচ্ছে, এটা নিয়ে আপিল করার কথা, আপিল ওই বাটপারগুলা করছে কিনা কে জানে, করলেও যদি এটা অবমুক্ত হইতো, রাষ্ট্র যদি ওই যে অবসায়নের যে আদেশ ওইটা যদি উইথড্র করে স্বাভাবিক কার্যক্রম চালানোর নির্দেশ দিত, তাহলে তো এটা পত্রিকায় রিপোর্ট আসতো, আসে নাই? তাহলে এই প্রতিষ্ঠানে লেনদেন করার কোনো সুযোগ আছে নাকি? সুযোগ নাই। সুইডেন থেকে নাইম ভাই আবার একটা কমেন্ট করেছেন, গুরুতর ফৌজদারি অপরাধ, রফিকুল আমিনের বিরুদ্ধে 4119 কোটি 24 লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিং এর মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রাইট, আদালত তারে কিন্তু এই টোটাল টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার কথা বলছিল, সে রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে আপিল করে এটা স্থগিত করেছে। স্থগিত করুক আর যাই করুক, আর এটার হিসাব দিতে হইব। তারপরে আরও আছে, আরও অনেকগুলো বিষয় আছে, এখন সব করার দরকার নাই, ধীরে ধীরে সবই জানবেন। চাঁপাইনবাবগঞ্জের মনির ভাই লিখছেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাটপার, শ্রেষ্ঠ প্রতারক, শ্রেষ্ঠ মুনাফেক রফিকুল আমিন। আরেকটা বলেন, শ্রেষ্ঠ অমানুষ, অমানুষের মানে এই বাটপারকে অমানুষের একটা তকমা দিতে পারেন। ওর ভিতরে মানুষত্ব বোধ, তারপরে আপনার ন্যায় নীতি বোধ, বিবেক বোধ বইলা এই বাটপারের ভিতরে কিচ্ছু নাই, এটাও বলেন। এনিওয়ে, এখন যদি আমি এই সার্বিক প্রেক্ষাপটে আপনাদেরকে একটা বিষয় বলি, বাটপারের মনে মনে এখন হলো ওই বিষয়টা যে আগিলা গো আগিলা, আগে বেলা আসিলা, আগিলা গো আগিলা, আগে বেলা আসিলা। 173-22 যে রায়, যেটার কারণে এখন বাটপার দৌড়ের উপরে আছে, এটা তো বাটপারের আপিল করার কারণেই হয়েছে। এখন দেখবেন বৈশাখীর যে নতুন বোর্ড হইলো, এই বোর্ডের বিরুদ্ধে আবার বাটপারে ঘুটু করতেছে না, দেখবেন ওর হোগা দিয়া এবার বাম্বু আর মোড়াটা ঢুকবো। আর যেই বাপগুলা আইছে এবং আরো যে বাপগুলা আইব, দেখেন সবার, এখন আর বিস্তারিত কইলাম না, ধীরে ধীরে মানে আপনার ধরেন আকাশে চাঁদ উঠলে সবই তো আপনারা দেখবেন। এনিওয়ে, বাটপারের ইস্যু নিয়ে আলোচনার টপিকস বাদ, এবার আসেন কাজের আলোচনায় আসি। বাটপারের ক্ষেত্রে দেখছেন তো, ওই এখন হিসাব মিলছেন, আজকের বিষয়টা আজকে হিসাব মিলা পাইছেন, আগিলা গো আগিলা, আগে বেলা আসিলা। তো এই বাটপারের গোষ্ঠীর এখন বক্তব্য হইল, আগিলা গো আগিলা, আগে বেলা আসিলা। লে এবার মানে আদালতের সাথে যত বেশি বাটপারি করবি, যত বেশি বালপাকনামি করবি তোরা, তত বেশি কট খাবি। এনিওয়ে, এবার আসি নির্বাচন কমিশন একটা ইস্যুতে। গতকালকে আমরা নির্বাচন কমিশনে গেছিলাম, তো দেখেন এইটা এইটা নিয়ে হুক্কা হুয়া বাটপারের গোষ্ঠী হয়েছে, কয়েকটা মূর্খচোদা দেখলাম, এগুলা দেখলাম যে হুক্কা হুয়া করতেছে। আরে হুক্কা হুয়া তো এখনো, এটা তো ট্রেইলার, এখনো তো ছবি রিলিজ পায় নাই, আগে ছবিটা রিলিজ পায় লোক, এরপরে কাপড় নষ্ট করিস। এখানে দেখেন আমি অবাক হইলাম, দু একটা ওই যে এগুলো তো মূর্খ কই, আমি এমনি এমনি তো কই না, যেমন কমেন্ট করছে যে ডেস্টিনির ধ্বংসের জন্য নাকি আমরা কাজ করতেছি। আচ্ছা দেখেন তো, নির্বাচন কমিশনে আমরা আমজনগণ যে পার্টি, এটার বিরুদ্ধে যদি আমরা কোনো কথা বলি, মানে আমজনগণ পার্টির পক্ষে যদি আমি না থাকি, আমি যদি আমজনগণ পার্টি, এই যে বাটপারে যে দল করছে, আমি যদি আমজনগণ পার্টির বিরোধিতা করি, তার মানে কি ডেস্টিনির বিরোধিতা? আমজনগণ পার্টির বিরোধিতা মানে তো ডেস্টিনির বিরোধিতা না। কিন্তু এই বাটপারের বাচ্চা, এই মানে মূর্খচোদা যেগুলো, এগুলা কি মিলাই ফেলাইছে, মানে ডেস্টিনির সাথে এটা মিলাই ফেলাইছে, কয় হ্যাঁ আমজনগণের বিরুদ্ধে কাজ করতেছে, এরাই নাকি ডেস্টিনির ষড়যন্ত্রকারী, আমরা বলি ডেস্টিনি বন্ধের ষড়যন্ত্র করতেছি। দেখেন আমরা এনএফসি কাট করতেছি,
আমরা ডিন ভেরিফিকেশন করতেছি, আমরা ডিন অ্যাক্টিভেশন করতেছি, আমরা 10 পয়েন্টের প্রোডাক্ট কিনতেছি, আমরা আলিস সেন্টারে প্রোগ্রাম, বিজনেস সেমিনার প্রোগ্রাম করতেছি, আমরা 173-22 রায় কার্যকরের জন্য কাজ করতেছি, আমরা হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সহযোগিতা করতেছি, আমরা হাইকোর্ট বোর্ডের চেয়ারম্যান সহ আমাদের কমরেড সিওও জনাব আশরাফুল আমিন সহ সার্বিক প্রেক্ষাপটে যারা কাজ করতেছে সবাই সহযোগিতা করতেছি। আর বিপরীতে বাটপাড়ের গোষ্ঠী কি করতেছে? স্বপ্ন শহরের প্রোগ্রাম করতেছে, ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপের প্রোগ্রাম করতেছে, ওই যে বাটপাড়ের কল্যাণা কয়েকদিন আগে অবকাশে, এরপরে ওই যে স্বপ্ন শহরের ফ্ল্যাট এই ভুগিচুগি বাটপাড়ি কাজ করতেছে। আমরা করতেছি ডেস্টিনির কাজ, ওই বাটপাড়ের গোষ্ঠী করতেছে ডেস্টিনির বাইরের কাজ, অথচ আমরা বলে ডেস্টিনির ধ্বংসের কাজ করতেছি, আর এই বাটপাড়ের গোষ্ঠী বলে ডেস্টিনির প্রেমী হয়ে গেছে। এই বাটপাড়গুলোকে আপনারা ভালোভাবে চিহ্নিত করে রাখেন, এগুলার ভালোভাবে চিহ্নিত করে রাখেন। এদেরকে নিয়ে সামনে আরও অনেকগুলো কাজ করা হবে, সেই প্রস্তুতি চলতেছে, শুধু জাস্ট চিহ্নিত করে রাখেন। নাইম ভাই আরেকটা সুন্দর কমেন্ট করছেন, হাইকোর্টের রায় অনুযায়ী ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রম একমাত্র বৈধভাবে চলমান, বাকি সব প্রতিষ্ঠান বন্ধ, হাইকোর্টের নির্দেশনা ব্যতীত নতুন করে কোনো বিনিয়োগ কার্যক্রম করার কোনো সুযোগ নেই। নাইম ভাই, আপনার সাথে আমি একমত। রাষ্ট্রীয় প্রোটোকল এবং বিধিবিধান হিসাব করলে এই মুহূর্তে ডেস্টিনি গ্রুপের শুধুমাত্র একটা প্রতিষ্ঠান বৈধভাবে তার মানে ফাংশনাল অ্যাক্টিভিটিস কন্টিনিউ করতে পারে, সেটা হলো ডেস্টিনি 2000 লিমিটেড, এবং 173-22 আদেশ বলে। এর বাইরে আর কোনো প্রতিষ্ঠানের অপারেটিং করার কোনো আইনত বৈধতা নাই। ধন্যবাদ নাইম ভাই। গাইবান্ধার খোকন ভাই লিখছেন, গাজী টোকাই নাচে, সাথে মাল্টিপারপাসের অবৈধ কমিটি নাচে। ওইসব মানে এগুলো সবই ধরেন একই গোয়ালের গরু, তো মানে ধরেন এগুলো সবই তো বাটপার, এক বাটপার এবার আরেক বাটপারের লগে মিশছে নিজের পিঠ বাঁচানোর লেগে, আর কিছু না। যে পরিমাণ কোষের টাকা উঠাইছে আর যে পরিমাণ কমিশন টমিশন ধান্দাবাজি খাইছে এই বাটপারের বাচ্চারা, এই সকল কারণেই এখন দৌড়ের উপরে আছে। এই যে আরেক বাটপার লেগছে রফিকুল আমিনের বিরুদ্ধে অপপ্রচার, এই বাটপারের বিরুদ্ধে আবার অপপ্রচারের কি আছে? হয়তো বাটপার এই যা কইতেছে এটা কি মিশা? এই যে এই যেই যে বাটপারে যে কমেন্ট করলি তুই, তরে কই যে রফিকুল আমিনের বিরুদ্ধে বলে অপপ্রচার করতেছি। আচ্ছা শোন, ওই যে এই প্রজেক্ট 100+ যে নিছিল জেলে বইয়া, যে জেল থেকে বাইরে হয়ে ডাবল দিব, যা নিছে তার ডাবল, প্রজেক্ট 100+-এর টাকা কেউ ডাবল পাইছে? তো এই বাটপার এটাই অপপ্রচার কেমনে হইলো? কোশেয়ারের টাকা অ্যাডজাস্টমেন্ট কেউ কোশেয়ারের টাকা কেউ ফেরত পাইছে? পায় নাই। তাহলে এটা অপপ্রচার কেমনে হইলো? 100 টাকা 1800 টাকা লাভ দিব বলে সুপারিয়রের টাকা নিছে না? নিছে। তো এটাই তো আমরা কইতেছি, এটা অপপ্রচার কেমনে হইলো? কোশেয়ারের 170টা কোম্পানির ডিটুকে অ্যাসোসিয়েটস এই যে এত টাকা নিল, এই যে এবার আবার স্বপ্ন শহরে এখন আবার নতুন করে 16,000 টাকা করে প্যাকেজ বেচতেছে, ফিলাটের প্যাকেজ বেচতেছে, এগুলো কি মিথ্যা? এগুলো সবই তো সত্য। তো সত্য কথা কইতেছি, এটা আবার অপপ্রচার হয় কেমনে বাটপার? নাইম ভাই আর একটা কমেন্ট ভালো লিখছেন, রফিক জেলে বসে জামিন বাণিজ্য আর কোশেয়ার বাণিজ্য করে 12 বছরে 5,000 টাকার একটা ট্রি প্যাকেজের রিটার্ন দিতে পারে নাই, সে নাকি আবার 3 বছরে ফ্ল্যাট বুঝিয়ে দিবে। ভাই এসব ফ্ল্যাটমেট কিছু না, ওর কাজই হইলো এক একটা ইস্যু দিয়া মানুষের কাছ থেকে টাকা নেওয়া, এক একটা ইস্যু দিয়া মানুষের কাছ থেকে টাকা নেওয়া। স্বপ্ন শহরের আগে কি বেচছিল? এই যে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বিভিন্ন বাড়ি 2,000-3,000 করে মাসে মাসে কিস্তি নিছিল, এই 17-18 সাল 19 সালের দিকের কথা। এখন ওই টাকার বা ওই যে ডুপ্লেক্স ট্রিপ্লেক্সের কোনো খবর নাই। এখন হয়ে গেছে হলো ওই যে হাইরেস্ট টাওয়ার বানাইবো, ফ্ল্যাট বেচবো কই থেকে গো, ওর কামই হইলো এটা ভাই। যাক, কাজের কথা এবার চলে আসি। তো ভাইজানের আমগো কাজ কাম কেমন চলতেছে জানেন তো? এই যে দেখতেছেন তো, ডিন ভেরিফিকেশন আপনি করেন না করেন তাতে কিচ্ছু আসে যায় না, ডিন ভেরিফিকেশন কিন্তু চলতেছে। এই যে ডিন ভেরিফিকেশন যারা করতেছেন না, করেন না, বসে বসে মরি খান। সেই যে ডিন ভেরিফিকেশন যারা করতেছে, ইউজার আইডিতে সামনে কিন্তু মাল্টিপারপাস ট্রি প্ল্যান্টেশনের টোটাল ইনভেস্টমেন্টের হিসাব এসে পড়তেছে। মানে আমি আমার আইডিতে ঢুকে দেখতে পারবো মাল্টিপারপাসে আমার কত টাকা রাখা, ট্রি প্ল্যান্টেশনে আমার কত টাকা রাখা, আমার কি কি বিনিয়োগ আছে, এগুলা কিন্তু আমি এখান থেকে বিস্তারিত কি করবো দেখতে পারবো। কিন্তু তারপরে এই যে নতুন যে প্রোডাক্ট লাইন আসছে, এই নতুন প্রোডাক্ট লাইনে গতকালকে যুক্ত হয়েছে বেশ কিছু প্রোডাক্ট, বেডশিট মানে বিছানার চাদর টাদর থেকে শুরু করে বালিশের কাভার থেকে শুরু করে আরও নতুন কিছু প্রোডাক্ট যুক্ত হয়েছে। এর বাইরে হেলমেট, এই যে বাইক চালানোর যে হেলমেট যুক্ত হয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্য অনেকগুলাই যুক্ত হয়েছে, উইন্টার প্যাকেজ থেকে শুরু করে আরও অনেকগুলা বিষয় কিন্তু চলে আসছে। তো এই যে এই প্রোডাক্টগুলা ইউজার আইডি যদি আপনারা ওপেন না করেন, মানে আমি আরেকটা জিনিস কই, আমি একটা জিনিস অবাক হইলাম যে ইউজার আইডিটাই আপনারা অনেকে
বুঝতেছেন না ভাই, ইউজার আইডি আর ডিন ভেরিফিকেশন একটু করতে তো টাকা লাগে না, একটু দ্রুত করেন না। এই যে আপনি যে ফেসবুক চালান, আজ পর্যন্ত একবারও আমেরিকায় ওই যে সিলিকন ভ্যালিতে যায়া, সিলিকন ভ্যালি না, এটা সম্ভবত অন্য একটা জায়গায়, নামটা মনে পড়তেছে না এই মুহূর্তে, আমেরিকা, এই যে ফেসবুকের হেড অফিসে আজ পর্যন্ত একবারও যাওয়া লাগছে আপনার? ফেসবুক চালাইতে যায় ফেসবুকের হেড অফিসে একবারও যাওয়া লাগছে? জাকারবার্গের লগে একবারও যোগাযোগ করা লাগছে? লাগে নাই। আপনি ইউজার আইডি ওপেন করছেন পাসওয়ার্ড দিয়ে, এবার আপনি আপনার ফেসবুকে যখন খুশি ঢুকেন, আপনার কাজকর্ম সারা যখন খুশি বাইরে হয়ে যান। তো অ্যাজ লাইক দ্যাট, ডেস্টিনির বর্তমান যেই বিজনেস পলিসি, আপনার ইউজার আইডিটাই তো ভাই আপনার বিজনেস সেন্টার, আপনার ইউজার আইডিটাই তো আপনার এভরিথিং। আপনার ডেস্টিনি অফিসে আসা লাগবে এমন তো কোনো কথা নাই, প্রয়োজনে আসবেন, কিন্তু আপনি ইউজার আইডিতে ঢুইকা আপনার সমস্ত অপারেটিং সিস্টেম আপনি অ্যাক্টিভ, মানে সকল কিছু আপনি কন্টিনিউ করতে পারবেন। আপনি এখানে বসে প্রোডাক্ট অর্ডার করবেন, বাসার ঠিকানা দিবেন, প্রোডাক্ট বাসায় চলে যাবে। পেমেন্ট গেটওয়েতে টাকা পেমেন্ট করবেন, ঝামেলা শেষ, পেমেন্ট চলে যাবে। এই যে গত গত জুম মিটিংয়ে দেখলাম একজন ব্যক্তি, তার সিম রোমিং করা আছে, যার কারণে বিদেশ থেকেও কিন্তু উনি বিকাশ নগদে রকেতে টাকা পাঠাইতে পারতেছে। এর বাইরে এই যে মোবাইল ব্যাংকিং এর বাইরে আপনার ভিসা কার্ডের মাধ্যমে কিন্তু টাকা পেমেন্ট করা যেতেছে, মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখন পেমেন্ট করতেছে, টাকা দিয়া পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে নিতেছে। আপনি এই কাজগুলো যদি আপনি ইউজার আইডি ওপেন না করেন, আপনি এগুলো বুঝবেন? তারপরে লেনদেনও তো, যে আমাদের এই স্টেটমেন্ট চালুর পরবর্তীতে ইনকামটাও তো আমরা আমাদের যার যার মোবাইল ব্যাংকিংয়ে পেয়ে যাব। তাইলে আপনি ইউজার আইডিটা ওপেন মানে কি, আপনার ডেস্টিনির সাথে আপনি একটা চুক্তিতে আবদ্ধ হয়ে গেলেন। আপনার যখন খুশি আপনি ইউজার আইডিতে ঢুকে আপডেট দেখে নেবেন, সময় হলে অফিসে আসবেন। মানে ব্যবসাটা তো এখন অনেক প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। আগের ব্যবসাটা ছিল আপলাইন নির্ভর, যার কারণে ওই যে আপলাইন, ওই যে অনেক সিন্ডিকেট করার সুযোগ ছিল। এখন তো সিন্ডিকেট করার সুযোগ নাই। এখনের বিজনেস হলো টোটালি সিস্টেম নির্ভর বা প্রযুক্তি নির্ভর। তো আপনারা ইউজার আইডি বলতে কি, ডিন ভেরিফিকেশন করার পরে ইউজার আইডি আর পাসওয়ার্ড সেট করে নিজের অ্যাকাউন্ট ওপেন করা যায়। কইরা আপনি আপনার মতো করে দেখেন। দেখেন বাটপারের গোষ্ঠী আমাদের এই ডিন ভেরিফিকেশন নিয়ে কত নেগেটিভ প্রচারণা চালাইলো। এখন মাল্টিপারপাসে ওই বাঞ্চতারা এখন ঠিকই কিন্তু তাদের তথ্য হালনাগাদ করতেছে, বরং 1100 করে টাকা নিতেছে। আমরা যে তথ্য হালনাগাদ করতেছি, আমাদের এখানে কোনো টাকা পয়সা লাগতেছে? ফ্রি। এরা এখন 1100 টাকা করে নিতেছে, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা তো এগুলার মতো অশিক্ষিত আর মূর্খ না। আমরা চাইলে এগুলোর বিরুদ্ধে নেতিবাচক কথা বলতে পারতাম। আমাদেরকে দেখছেন একবারও আমরা কাউরে বলছি যে মাল্টিপারপাসের তথ্য হালনাগাদ করো না? কিন্তু এই বাটপারের গোষ্ঠী আমাদের এই ডিন ভেরিফিকেশন নিয়ে সরাসরি কিন্তু নেগেটিভ কথা বলছে। এগুলো তো মূর্খ আর অশিক্ষিত, এগুলোর কথা বললেই মেজাজ খারাপ হয়ে যায়। যাই হোক, তাইলে ইউজার আইডি আর ডিন ভেরিফিকেশন এই কাজগুলো করতে একটুক করতে তো টাকা লাগে না। একটুক করে আগে আপনার অ্যাকাউন্টটা ওপেন করে আপনার বিজনেস সেন্টারটা আপনি দেখেন, প্রোডাক্ট লাইনগুলো দেখেন, সবগুলো বিষয় দেখেন। এরপরে পছন্দ হলে আপনি এনএফসি করেন। আপনারা এনএফসি কেউ করতে কয় নাই। হাজার হাজার মানুষ এনএফসি করতেছে, ডায়মন্ডরা এনএফসি করতেছে। কালকে এই যে ডায়মন্ড মিটিং দেখছেন চট্টগ্রামে? তো আপনি এনএফসি করায় না করায় ডেস্টিনির কিছুই আসে যায় না। যার করার হ্যাঁ ঠিকই করবো। আমিও আজকে একটা করছি, আজকে একটা করবো, এটা দেখবেন, এটা আমি ফেসবুকে দিমো। এরপরে আমাদের সারা বাংলাদেশে এই যে যারা জেলা কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বে সবাই ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন এগুলো তারা করতেছে না? তা আপনার করায় না করায় কিছু আসে যায় না। নিজের ভালো চাইলে এটা আপনি করেন। আর আরেকটা বিষয়, যে মূর্খ যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে কই, এর বেটা টাকা ফেরত দিতে গেলেও তো তোর তথ্যটা কোম্পানি জানা লাগবো। মানে 12 বছর আগে তোর মোবাইল নাম্বার যেটা ছিল এটা তো এখন নাও থাকতে পারে। 12 বছর আগে যে ঠিকানা ছিল এটা তো এখন নাও থাকতে পারে। 12 বছর আগে যে ব্যক্তিটা মানে কোন জায়গায় ছিল, কি অবস্থায় ছিল, এটা কমিউনিকেশন না করলে কোম্পানি জানবে কেমনে? কমিউনিকেশন করলে কোম্পানি একটা জিনিস ক্লিয়ার হলো যে এই ডিস্ট্রিবিউটরটা এখনো আছে এবং তার নাম্বার এটা, তার মোবাইল নাম্বার এটা, তার ইমেল নাম্বার এটা, তার ঠিকানা এটা। তো এরপরে না বিনিয়োগ ফেরতের ব্যাপারগুলো। আর একটা জিনিস কই, যারা ডিন ভেরিফিকেশন করতেছে, ডিন অ্যাক্টিভেশন করতেছে এবং ওই যে চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমে, এটা আবার যে বাটপারের গোষ্ঠীর মতো অ্যানালগ স্বাক্ষর মাক্ষর না, সব সিস্টেম ডিজিটালি সব করা যায়। যারা ইউজার আইডি করছেন আপনারা বুঝবেন। ওই স্বাক্ষর সম্বলিত ডকুমেন্টস এগুলো নিয়েই তো আদালতে আপিল করার প্রস্তুতি নেবে এই হাইকোর্ট নিযুক্ত বোর্ড, যে এই যে আমাদের এখন টাকা ফেরতের একটা নির্দেশনা দেন। তো নিজের বিনিয়োগের স্বার্থ হইলেও তো একটা ডিন ভেরিফিকেশন আর ডিন অ্যাক্টিভেশন করা উচিত। এখন তোরা করবি কি করবি না, দালাল গোষ্ঠী, এটা তোগো ব্যাপার, তোরা দৌড়ের উপরে থাক। আমরা আমাদের মতো করে কাজ করতেছি, বুঝতেছে যে ঘটনা কোন দিকে যাইতেছে, করতে থাক। লাভালাভি বহুত করছিলি না, এবার বুঝ। চাঁপাইনবাবগঞ্জের মনির ভাই, আচ্ছা, ডায়মন্ডেরা অনেকে আজকে এনএফসি কার্ডের অর্ডার দিয়ে দিয়েছে, রাইট, অনেকেই দিতেছে। এনিওয়ে, তাহলে এখন ইউজার আইডির ব্যাপারে যেটা নতুন পেমেন্ট গেটওয়ে চালু হয়েছে, আমাদের প্রোডাক্ট লিস্টও ওকে,
আমাদের ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এটুক কাজ এবং সার্বিক প্রেক্ষাপট যেগুলো, এগুলো ওকে। বাকি যে কাজটুকু আছে এগুলো দ্রুত হয়ে যাবে। তাহলে এখন আমাদের করণীয় কি? বিনিয়োগকারী হিসেবে আমাদের করণীয় খুবই সিম্পল। প্রথম কাজটাই হলো নিজে সজাগ এবং সচেতন থাকা বাটপার গোষ্ঠীর এই কার্যক্রমের ব্যাপারে। দ্বিতীয় কাজ, নিজের ডিনটাকে ভেরিফিকেশন করা। ভেরিফিকেশন করতে তো আর টাকা লাগে না। তৃতীয় কাজ, নিজের ডিনটাকে অ্যাক্টিভেশন করা 10 পয়েন্টের একটা প্রোডাক্ট কেনার মাধ্যমে। এই যে দেখেন সাবান, আপনি তো নিত্য প্রয়োজনীয় পণ্য, আপনি তো সাবান বাইরে থেকে কিনেন, তো বাইরে থেকে কিনে না আপনি ভিতর থেকে কিনলেন, সমস্যা কি? আমাদের সুনামগঞ্জ থেকে পিএইচডি সমর দাদা লিখছেন, এখন ব্যবসা করা আরও সহজ হবে, চুক্তিপত্রে স্বাক্ষর করা দরকার। হ্যাঁ, ধন্যবাদ দাদা। আপনি মনে হয় পরশুদিন ওই যে এই টেইলার্সের একটা দোকানে মনে হয় চুক্তি করছেন, ওই কাজটা হয়েছে কিনা, আপনি কোডটা পাইছিলেন কিনা, কনফার্ম করতে পারছিলেন কিনা, পরে আপনার সাথে আর ওইরকমভাবে কথা হয় নাই। যদি কোনো প্রবলেম হয় জানেন, হয়েছে কিনা, পারছেন কিনা জানায়েন। তারপরে আমাদের এই যে এই ডিন অ্যাক্টিভেশনের পর আপনার যদি এবার প্রয়োজন মনে হয়, আপনি এবার এনএফসি কার্ড করেন। এই যে আমাদের, আমি যতদূর জানি প্রায় আমাদের অনেকগুলো দোকানের সাথে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এই যে দোকানগুলোর কাছ থেকে আপনি যদি ডিসকাউন্ট পয়েন্টে প্রোডাক্ট কিনতে চান ডেস্টিনির একজন ডিস্ট্রিবিউটর হিসেবে, আপনার তো ডকুমেন্টসটা লাগবে ভাই, ডকুমেন্টস লাগবে না? তো ওই ডকুমেন্টসের ক্ষেত্রে আপনি তো ডেস্টিনির সাথে তো ওই সারা বাংলাদেশের সব দোকানে যেগুলো চুক্তি হইতেছে, এদের কি সার্ভার মেনটেন করে? এদের কি সার্ভারের সাথে কানেকশন আছে? নাই। তো ওই কানেকশনটা করার জন্যই যেই প্রযুক্তি, ওটাই তো এনএফসি। আপনার প্রয়োজন হলে আপনি করবেন। তাহলে এই হলো সার্বিক প্রেক্ষাপটে আমাদের মূল কাজ। আর সচেতন থাকা এটার 1 নম্বর কাজ। এই জন্য যে গতকালকে আমি একজনের সাথে কথা কইতেছিলাম, মানে বাটপার গোষ্ঠীর একজন আমারে ফোন দিছে আর কি, কয় ভাই সবই তো বুঝি কিন্তু কিছু কইতে পারতেছি না। আমি গেলাম, কেন? কয় ভাই আমি উল্টাপাল্টা কিছু কইলে যদি আমার বিনিয়োগ যদি না ফেরত না দেয়। চিন্তা করেন কেমন গোলামি মন মানসিকতা। মানে ওই যে আমগরে আসলে কি, ওই যে ব্রেইন ওয়াশের কথা যে কয়, কথা কিন্তু খারাপ না আসলেই, কিন্তু মানে ওই যে পজিটিভ অ্যাটিটিউড ট্রেনিং করাইয়া আমাদেরকে সাইকোলজিক্যালি একটা স্লেভ কমিউনিটি, একটা স্লেভ নেশন তৈরি করে ফেলছিল এই বাটপার। যার কারণে ওই যে কোনো কিছু হইলেই এনি প্রবলেম নো প্রবলেম, যে কোনো কিছু হইলেই ওকে ওকে, কিন্তু রাইট অ্যাটিটিউডটা আমাদেরকে শেখানো হয় নাই। মানে ধরেন আপনার সামনে একটা অন্যায় হইতেছে, আপনি কি তখন কি জি হুজুর করবেন, নাকি অন্যায়কারীর কোমরে জোরে লাথি মারবেন? এটাই তো হওয়া উচিত। তো ওই যে আমগরে তো মানসিকভাবে স্লেভ বানাই ফেলেছে, স্লেভ। এই যে ওই ট্রেনিংগুলো করাইয়া, তো ওই যে অ্যাকসেন্সে যে কথাগুলো কইতো আমগরে ব্রেন ওয়াশ করাইয়া, আমগরে যে সাইকোলজিক্যালি ব্রেন ওয়াশ করছে, কথাটা কিন্তু অ্যাকসেন্সে মিশা কয় নাই। ওই যে আমি ওই বিনিয়োগকারীরা কইলাম, আপনি হইলেন পাওনাদার আর এই বাটপাড়ের গোষ্ঠী হলো দেনাদার। আপনি ভয় পাইতেছেন যে তার বিরুদ্ধে উল্টাপাল্টা কিছু কইলে যদি আপনার বিনিয়োগ ফেরত না দেয়। এটা একটা কথা কইলেন? বিনিয়োগ ফেরত দিব মানে ওই বিনিয়োগ ফেরত দিব, ওর বাপে দিব, ওর 14 গোষ্ঠী বিনিয়োগ ফেরত দিব। আপনি বিনিয়োগকারী, আপনার ভয়ে পাওনাদার কাপার কথা, আর সেই জায়গায় আপনি মানে আপনার ভয়ে দেনাদার কাপার কথা, আপনি হলেন পাওনাদার বিনিয়োগকারী, সেই জায়গায় আপনি উল্টা টেনশন করতেছেন। তো এই যে ডিস্ট্রিবিউটর হিসেবে এই যে গোলামি মন মানসিকতা নিয়ে যারা বইয়া রয়েছেন যে ভাই হের বিরুদ্ধে কিছু কইলে আবার টাকা যদি ফেরত না দেয়, ওই বাটপার টাকা ফেরত দেওয়ার কে আর না দেওয়ার কে? এই গোলামি মানসিকতা থেকে বাইর হয়ে আসেন। এনিওয়ে, ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রথমে ধন্যবাদ দিব আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড আমাদের মিসবা ভাই, এই যে ডেস্টিনি মাল্টিপারপাসের গত ব্যবস্থাপনা কমিটির সদস্য, উনি একটা কমেন্ট করেছেন, রফিকুল আমিনের গোলাম হয়ে মুরগির খাঁচার মধ্যে বসে থাকলে জীবন শেষ হয়ে যাবে। ওই যে ছাগল পাগল মূর্খ চোদা যেগুলো আছে, যে এগুলো তো ওই গোলাম হয়ে বয়ে রয়েছে, বাটপাড়ের গোলাম হয়ে বয়ে রয়েছে, দেখছেন তো। যাই হোক, মেজবা ভাই যে আপনার বিরুদ্ধে তো ওই যে দৈনিক ডেস্টিনিতে একটা রিপোর্ট করছে, আবার হিরো ভাইয়ের বিরুদ্ধে বৈশাখীতে রিপোর্ট করছিল। মানে বাটপার কত বড় বাটপার দেখেন, কেউ টাকা ফেরত চাইলে হেরে চাঁদাবাজ হিসেবে তার মিডিয়া দিয়ে অপপ্রচার চালায়। মেজবা ভাই আর হিরো ভাই, আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন করব, আপনারা মানহানি মামলা করেন এই বাটপাড়ের বিরুদ্ধে। আপনাদের যে চাঁদাবাজ কইছে, ওই বাটপার চাঁদাবাজ প্রমাণ দিতে বলেন, আর চাঁদাবাজ প্রমাণ দিতে না পারলে এই বাটপাড়ের বিরুদ্ধে মানহানি মামলা করে দেন, দরের উপরে থাকুক। আর পত্রিকা দৈনিক ডেস্টিনি সহ আরো কি কি হইতেছে এটা তো বাটপারি ভালো জানে, আমরা আর গভীরে গেলাম না আর কি। এটা মেজবা ভাইও জানে কি কইছি, মেজবা ভাই আশা করি বুঝতে পারছেন আর কি। দিনাজপুর থেকে আমাদের বেলাল খসরু চৌধুরী পিএইচডি লিখছেন, মৃত ব্যক্তির ডিন ভেরিফাই কি ওই ব্যক্তির নামেই করতে হবে? হ্যাঁ, প্রাথমিকভাবে যিনি মৃত
ওনার ডিনটা ওনার নামে ভেরিফাই করে ফেলেন, ওনার ইমেল দিয়ে ওনার নাম্বার দিয়ে ডিন ভেরিফাই করে ফেলেন। পরবর্তীতে ওই মৃত ব্যক্তির ওয়ারিশ হিসেবে সেন্টারটা তার ওয়ারিশের নামে ট্রান্সফার হবে। তো এটা একটা লিগালাইজ প্রসিডিউরের ব্যাপার আছে। যেমন বোর্ড রেজুলেশন ছাড়া, মানে বোর্ড মিটিংয়ের রেজুলেশন ছাড়া একজন ব্যক্তির সেন্টার ট্রান্সফার করে তার মানে ইনহেরিটেড পার্সনের কাছে বুঝাই দেওয়ার ক্ষেত্রে বোর্ড রেজুলেশনের একটা বাধ্যবাধকতা আছে। তো সেই ক্ষেত্রে ওইটা না হয় বোর্ড রেজুলেশনের পরে করলেন, কিন্তু যেহেতু মৃত ব্যক্তির ডিনটা ভেরিফাই করা যাচ্ছে, ডিনটা ভেরিফাই করে ফেলেন। পরবর্তীতে লিগালাইজ প্রসিডিউর মেনটেন করে বোর্ড রেজুলেশন হইলে পরে না হয় সেন্টার ট্রান্সফার করে নিন। ধন্যবাদ। তো ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রথমেই ধন্যবাদ দিব আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া। কমরেড, আপনাকে লাল সালাম। আপনার নিয়ে তামসা বাটপার যত করব তত বাটপার গাড্ডায় পড়বো, অলরেডি পড়তেছে। তো আপনি আপনার এই ডেসপারেট ওয়েতে যেভাবে আপনি আগায় যেতেছেন, আপনি ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে যা যা ভূমিকা রাখা দরকার আপনি আগায় যান। বাংলাদেশের সিংহভাগ বিনিয়োগকারী বাটপারের এই বাটপারে ধরে ফেলছে। এই রফিকুল আমিন যে বাটপার, ওই যে একটা বিশ্ব বাটপার, চোর, প্রতারক, বাংলাদেশের সিংহভাগ বিনিয়োগকারী বাটপারকে বুঝে ফেলছে কিন্তু। অতএব আপনি আর টেনশন নিয়েন না, আপনি দৃপ্ত পদে আগাই যান। আর এই বাটপার সহ ওর এই দালাল গোষ্ঠী মূর্খচোদা এগুলোর সামলানোর দায়িত্ব আমাদের, টেনশন নিয়েন না, আপনি আগাই যান। অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাকে লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কমরেড, অনারেবল কমরেড, আমাদের তারুণ্যের আইকন, সিওও এবং চিফ কোঅর্ডিনেটর ডেস্টিনি 2000 লিমিটেড জনাব আশরাফুল আমিন। আপনার প্রতিও কমরেড লাল সালাম। আপনি গত 2-3টা জুম মিটিংয়ে যে বক্তব্য দিছেন, আমগো দিলটা জোড়াই গেছে। আমরা খুশি, আমগো দিল খুশ। এখন কমরেড আমরা কিন্তু কাজ করতেছি, ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এনএফসি থেকে শুরু করে সব কাজের গতি কিন্তু আরো বাড়ছে। আপনারাও কাজ করতেছেন। এখন আপনার কাছে বিনীত আবেদন, দয়া করে আমগো এবার স্টেটমেন্টের ব্যাপারটা আপনি একটু দেখেন। আর বৈশাখী থেকে ওই বাটপার গোষ্ঠীর এই আইন বহির্ভূত কার্যক্রমের ব্যাপারে আপনার জোরালো ভূমিকা আমরা আশা করছি। এবং আমাদের বিনিয়োগকারীদের ব্যাপারে যে বিভিন্ন মিডিয়া থেকে বাটপার গোষ্ঠী যে চাঁদাবাজ এবং বিভিন্ন অপপ্রচার চালাইতেছে, এই ব্যাপারে আপনার সহযোগিতা আমরা আশা করছি এবং আপনার ভূমিকা আমরা আশা করছি। একই সাথে আমরা আপনাকে কথা দেই, আপনি যেভাবে আগাইতেছেন আপনি আগাই যান। খেলা আমরা খেলে যেতেছি, সামনে খেলা আরো হবে। কাজের গতি মাত্র তো শুরু হইলো। আপনারই একটা কথা আপনারে বলি, আপনি একবার কইছিলেন যে ডেস্টিনির ব্যাপারটা হয়েছে তারাবি নামাজের উল্টা। মানে তারাবি নামাজে প্রথমে ভিড় বেশি থাকে, এরপরে আস্তে আস্তে শেষের দিকে ভিড় কমতে থাকে। আর ডেস্টিনির ব্যাপারটা হয়েছে উল্টা, প্রথমে ভিড় কমতে থাকে, এরপরে আস্তে আস্তে বাড়তে থাকে। তো আমগো এখন কিন্তু ভিড় বাড়তেছে, যত দিন যাইব ততই ভিড় বাড়বো, যত দিন যাইব ততই ডিস্ট্রিবিউটররা অ্যাক্টিভ হইব। ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এনএফসি এগুলা সামনে, এগুলা যেই হারে হইতে থাকবো আপনি ইনশাল্লাহ সার্ভিস দিয়ে কুল পাইবেন না, আমরা আপনারা এতটুকু আশ্বস্ত করতেছি। অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি আবারও লাল সালাম এবং কমরেড আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যে সকল ডিরেক্টর প্রকৃতপক্ষে ডেস্টিনি চালুর জন্য কাজ করতেছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আর বোর্ডের ভিতরে যেই কয়টা বাটপার, এগুলো যে অলরেডি কট খাইছে বাটপার 2-3টা, আরও খাইব। তো যেই বাটপারগুলো বোর্ডের ভিতরে থেকে ঘুটুঘাটু করার চেষ্টা করতেছে, বাটপারের কথায় ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করতেছে, ওদের জন্য কোনো ধন্যবাদ নাই, ওদের সাথে খেলা হবে যথাসময়ে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের 5টি ডিভিশনের 5টি ডিপার্টমেন্টের 5 জন হেড অফ অপারেশন, বিশেষ করে আমাদের হেড অফ অপারেশন আইটি জনাব AKM শহীদুল হক বাবু, ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আমি এই তো পরশুদিন রাত 3:30টার সময় একটা 10 পয়েন্টের প্রোডাক্ট কাটছি। তো কাটার পরে প্রোডাক্ট কাটছি, কিন্তু ওই প্রোডাক্টটা রিকুইজিশন লিস্টে আইতেছে না। তো রিকুইজিশন লিস্টে না আইলে তো আমি 10 পয়েন্ট অ্যাডজাস্টও করতে পারতেছি না। তো আমি ওনার হোয়াটসঅ্যাপে একটা ছোট্ট মেসেজ দিলাম, ওমা রাত 3:30 বাজে, সাথে সাথে কিন্তু উনি কাজটা করে আমাকে রিপ্লাই দিল ডান। তো এইরকম কাস্টমার সার্ভিস পাওয়ার পরেও যদি ভাই কাজ কাম করতে না পারেন, তাহলে আপনারা দিয়া ভাই নেটওয়ার্ক মানে এই নেটওয়ার্ক হইব না, বা এই যে মাল্টি লেভেল মার্কেটিং এই ব্যবসা হইব না। চমৎকার সার্ভিস দিতেছেন আমাদের হেড অফ অপারেশন আইটি জনাব AKM শহীদুল হক বাবু, ওনার প্রতি বিশেষ ধন্যবাদ জানাই। এর বাইরে ধন্যবাদ জানাই আমাদের হেড অফ মার্কেটিং অ্যান্ড ট্রেনিং জনাব জাহাঙ্গীর আলম, ডায়মন্ড এক্সিকিউটিভ এবং শেয়ার হোল্ডার। এর বাইরেও আরও 3 জন হেড অফ অপারেশন আছেন, ওনাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের 3 জন ফাউন্ডার ডিরেক্টরের প্রতি,
যারা প্রবাস থেকে ডেস্টিনির কার্যক্রমকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন এবং আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রে ওনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব গোফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আপনাদের তিনজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের গার্জিয়ানের মতো যিনি আমাদেরকে অ্যাকুমুলেট করে যাচ্ছেন সার্বিক বিষয়গুলো প্রবাস থেকে, জনাব লায়ন মোহাম্মদ গোফরানুল হক, কমরেড আপনাকেও লাল সালাম এবং আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দুজন শীর্ষ মুরব্বী, একজন প্রয়াত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত, ওনার রুহের মাগফিরাত কামনা করছি, এবং আমাদের ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, ওনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ডেস্টিনির সার্বিক প্রেক্ষাপটকে এতদূর নিয়ে আসার পেছনে, তলবি সভা থেকে শুরু করে আজ পর্যন্ত এতদূর আসার পেছনে ওনারও বেশ কিছু অবদান আছে। তবে বর্তমান সময়ে আমরা ওনার কাছ থেকে আরও ভালো অবদান আশা করছি। তো কিছু কিছু ক্ষেত্রে ওনারও বেশ কিছু কার্যক্রম এই মুহূর্তে মানে আমাদের মনেও প্রশ্ন তৈরি করছে, বাট আমরা ওনার প্রতি আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং আশা করছি ওনার কাছ থেকে আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের বিরোধী কোনো কার্যক্রম আমরা ওনার কাছ থেকে দেখব না, এই আশাবাদ বিনিয়োগকারী হিসেবে আমরা ব্যক্ত করছি। তো জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীলদের প্রতি। আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমাদের আমিন ভাই, ওয়াসিম ভাই, হিরো ভাই, সাইদ ভাই, এমদাদ ভাই, আসাদ ভাই সহ যারা কাজ করতেছেন, আপনাদের সকলের প্রতি ধন্যবাদ। আর হিরো ভাই আপনার বিরুদ্ধে লেখালেখি করে বাটপারের গোষ্ঠী উল্টা কট খাইছে, ও এবার বৈশাখী দৈনিক ডেস্টিনি যাই হোক না কেন, যত বেশি আমগো বিরুদ্ধে উল্টাপাল্টা করবো তত বেশি ওই আরো গাড্ডায় পড়বো। এই যে আপনার বিরুদ্ধে উল্টাপাল্টা লিখতে যাইয়া ওই কিন্তু সারা বাংলাদেশে কালার হয়ে গেল যে হেয়ার মিডিয়া দিয়া হ্যাঁ ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। তো ওই বাটপার কিন্তু আপনার বিরুদ্ধে লিখতে যায়, আপনারা চাঁদাবাজ কইতে যায়, ওই কিন্তু আরো গাড্ডায় পড়ছে। তো হিরো ভাইকে বলবো আপনি এবং মিসবা ভাই মিলে আপনারা ওর নামে মানহানি মামলা করে দেন, কারণ চাঁদাবাজ যে কইছে প্রমাণ দিতে হইব। তো এনিওয়ে, ধন্যবাদ প্রকাশ করছি আমাদের যে সকল ব্যক্তি ক্যামেরার পেছন থেকে বিভিন্নভাবে তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদের সকলের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটা মিনিট, একটা ফোন এসে কেটে দিতে হইব। ভাই লাইভে আছি, এখন ফোন দিয়েন না, আমি লাইভ শেষ করে আপনারে ফোন দিতেছি, একটা মিনিট ভাই। তো যাই হোক, ধন্যবাদ পর্বের এই পর্যায়ে আমাদের পেছন থেকে, ক্যামেরার পেছন থেকে যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আরও যারা বিভিন্নভাবে তথ্য উপাত্ত দিচ্ছেন বিভিন্নভাবে, আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো, আমাদের 1 নাম্বার কাজ হলো কিন্তু ভাই কনসার্ন থাকা, জনসচেতনতা। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো, আমাদের 1 নাম্বার কাজ হলো কনসার্ন থাকা, মানে জনসচেতনতা এই মুহূর্তে জরুরি। নিজে সচেতন হন, আপনার টিমকে সচেতন করুন, ডেস্টিনি বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে তাদেরকে সজাগ এবং সচেতন করুন। একটা মিনিট ভাই, ফোন দিয়েন না, একটু লাইভটা প্রায় শেষ। এনিওয়ে, তো ধন্যবাদ এবং এই সার্বিক প্রেক্ষাপটে আমাদের বিনিয়োগকারীদের প্রতিও ধন্যবাদ। জাস্ট এই জিনিসটুকুই বলবো যে কনসার্ন থাকেন, নিজে সচেতন থাকেন, অন্যদেরকে সচেতন রাখেন, ডিন ভেরিফিকেশন করেন, ডিন অ্যাক্টিভেশন করেন, এনএফসি কার্ড করেন, 10 পয়েন্টের প্রোডাক্ট কেনেন, ডেস্টিনির সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতকে শক্তিশালী করেন, আমাদের কমরেড জনাব আশরাফুল আমিনের হাতকে শক্তিশালী করেন, পিএইচডি ফোরাম এক্সিকিউটিভ ফোরামের হাতকে শক্তিশালী করেন। আর যারা ফেসবুকে সরব আছেন, আমাদের হক কথার এমদাদ ভাইকে ধন্যবাদ জানাই, কিরণের ডেস্টিনি প্রোগ্রামের কিরণ ভাইকে ধন্যবাদ জানাই, স্বপ্নময় ডেস্টিনির আমাদের মনিরুল ইসলাম মনির ভাইকে ধন্যবাদ জানাই, হজরত আলী ভাইকে ধন্যবাদ জানাই। এর বাইরে আরও যারা ফেসবুকে এই বাটপার গোষ্ঠীর ডেস্টিনি বিরোধী চক্রের এই প্রতারণার বিরুদ্ধে যারা সোচ্চার এবং সরব হয়ে ভূমিকা রাখছেন, ফেসবুকে ঝড় তুলছেন, আপনাদের সকলের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একটা জিনিস মনে রাখবেন, একটা কোরআনের আয়াত দিয়ে শেষ করে দিব, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, মানে যখন সত্য আসে মিথ্যা বিলুপ্ত হয়। আজ থেকে 5-6 বছর আগে হাতে গোনা কয়েকজন ব্যক্তি তলবি সভার মাধ্যমে যে কার্যক্রম শুরু করছিলেন, এই হাতে গোনা ব্যক্তিদের মাধ্যমে আজকে সারা বাংলাদেশে কিন্তু সঠিক মেসেজ ছড়াই গেছে এবং বাটপার গোষ্ঠীর এই অপকর্মের ব্যাপারে সারা বাংলাদেশ আজ অবগত।
তো সত্য অবশ্যই প্রকাশিত হবে, এটা কোরআনের কথা। ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ৪৫ লক্ষ মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর এই যে আমরা ডেস্টিনির এই সংগ্রামে হক এবং ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম চালাইতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবে, কারণ ডেস্টিনি কারো বাপের না।